প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। তো তোমাদের ক্লাস 10-এর তো যে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা রয়েছে, সেই রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট নাম্বার 13 নিয়ে ক্লাস করব। এর আগে আমরা 12 অবধি এই যে সেটটা দেখতে পাচ্ছ এর ক্লাস করে দিয়েছি। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। চলো শুরু করছি আজকের ক্লাস। তো দেখো, আর একটা কথা বলে দিই, তোমরা যদি আমাদের কাছ থেকে এই পিডিএফটা পারচেস করতে চাও, অবশ্যই পিডিএফটি কম দামে আমাদের কাছ থেকে পাবে কিনতে। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। অনেকেই পিডিএফ কিনে পড়াশোনা করছে বাড়িতে, তোমরাও চাইলে কিনতে পারো। যারা কিনবে না, ফ্রিতে আমাদের এই রকমই ক্লাসগুলো দেখে নিয়ে তোমরা খাতাতে বা উত্তরটা বইতে দাগিয়ে নিতে পারো, যে যেমন সুবিধা মতন করতে পারো। আর যারা কিনে পড়ছে, তোমরাও যদি কিনে পড়তে চাও কিনতে পারো কম দামে, যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসেছে, আমাদের অফার চলছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সমস্যাটা জানতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। মডেল সেট 13 দেখো, বলা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, কথাটি বলেছেন তপনের ছোটো মাসি। তারপরে দেখো ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। উত্তরটা করবে। সিজার যে কলমটি দিয়ে কাজসব আঘাত করেছিল তার পোশাকি নাম স্টাইলাস। অপশান ক করো উত্তরটি। 1-4 দেখো বলা রয়েছে উরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। লেখাঙ্কিত অংশটি হলো সম্বোধন পদ। তারপর দেখো নেক্সট 2-এর দাগে বলা রয়েছে যে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। শুধু ওই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কি সংকল্প করেছিল? তপন সংকল্প করেছিল যে যদি কখনো লেখা ছাপাতে দিতে হয় তবে সে নিজে গিয়ে পত্রিকার অফিসে দিয়ে আসবে। অন্য কারোর মাধ্যমে বা কারোর করুণায় সে আর লেখা ছাপাবে না। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনা বলতে কী বোঝানো হয়েছে? আশাপূর্ণা দেবীর জ্ঞান চক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হওয়ার এবং হাজার হাজার ছেলেমেয়ের হাতে তার লেখা পত্রিকার ঘোড়াকেই এখানে অলৌকিক ঘটনা বলা হয়েছে। আমরা ভিখারি 12 মাস। আমরা 12 মাস ভিখারি কেন? সাধারণ বিপন্ন মানুষেরা সাম্রাজ্যবাদী শক্তির দাপটে ঘরবাড়ি ও ইতিহাস হারিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়ে। এই অস্তিত্বের সংকটে থাকা মানুষের অসহায়তা বোঝাতেই 12 মাস ভিখারি বলা হয়েছে। এলো মানুষ ধরার দল। এখানে মানুষ ধরার দল বলতে কাদের বোঝানো হয়েছে? তো উত্তরটা করবে যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় মানুষ ধরার দল বলতে সেই সব ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিকে বোঝানো হয়েছে যারা আফ্রিকার আদিম মানুষদের বন্দি করে ক্রীতদাস হিসেবে বিক্রি করত। এখানে দেখো ক্যালিওগ্রাফিস্ট বা লিপিকুশলী কাদের বলা হয়? এখানে একটু বানানটা ভুল ছিল, আমি সংশোধন করে দিয়েছি। যারা পিডিএফ নিচে তাদেরকেও বলা রয়েছে বা পিডিএফের মধ্যে সংশোধন করা রয়েছে, তোমরা একটু দেখে নেবে। ভিডিও তোমরা যারা দেখছো তোমাদেরকে ভিডিও মারফত জানিয়ে দিলাম। তো বলবে যে প্রাচীনকালে যারা খুব সুন্দর করে হস্তলিপি তৈরি করতেন এবং যাদের হাতে লেখা ছিল মুক্তোর মতো ঝকঝকে, তাদেরই লিপিকুশলী বা ক্যালিওগ্রাফিস্ট বলা হতো। বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই এবং তা শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে। অন্যদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে এবং তা শব্দের পরে পৃথকভাবে বসে। কম বেশি 60 শব্দে উত্তর দাও। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটি কিভাবে ছড়িয়ে পড়েছিল? তো এই প্রশ্নের উত্তরটা করবে যে উত্তরটি হলো তপনের লেখা গল্প ছাপানোর ক্ষেত্রে তার নতুন মেশো কারেকশান বা সংবেদনের কথা। তপনের কথা গল্প কথাটি হলো তপনের লেখা গল্প ছাপানোর ক্ষেত্রে তার নতুন মেশোর কারেকশান বা সংশোধনের কথা। তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হলে বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়, কিন্তু তপনের মেশো যখন সবার সামনে বলেন যে তিনি গল্পটি একটু আধটু কারেকশান করে দিয়েছেন, তখন সেই কথাটাই বাড়ির লোকজনের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় এবং ক্রমশ জানাজানি হয়ে যায়। এসো যুগান্তরের কবি। কোন পরিস্থিতিতে যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছে, তার কাছে কী প্রত্যাশা করা হয়েছে? এই প্রশ্নটার উত্তরটা তোমরা দেখে রাখো। যখন আফ্রিকার ওপর সাম্রাজ্যবাদী শক্তি চরম লাঞ্ছনা ও অমানবিক অত্যাচার নেমে এসেছিল, সেই অশুভ মুহূর্তের যুগান্তরের কবিকে আহ্বান করা হয়েছে। কবির কাছে প্রত্যাশা করা হয়েছে যে তিনি আফ্রিকার লঞ্ছিত ইতিহাসের মানহারা মানবী রূপে সামনে দাঁড়িয়ে ক্ষমা ভিক্ষা করবেন। হিংস্র এই পরিবেশে কবির এই ক্ষমা প্রার্থনাই হবে সভ্যতার শেষ পূর্ণবাণী।
কম বেশি 150 শব্দে উত্তর দাও। পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেখব এবারে আমরা। 4 দাগের দেখো বলা রয়েছে তপনেরই বা লেখকের হাতে তপনেরই বা লেখক হতে বাধা কই বা বাধা কি, এরকমও প্রশ্ন অনেক সময় দিয়ে দেয় যে কই, ঘুরিয়ে দিয়ে দেয় আর কি। এভাবেও দেয় বা এভাবে যেটা দেখছো স্ক্রিনে যে বাধা কি, ঠিক আছে। লেখক হতে তপনের বাধা নেই কেন? প্রথম লেখা গল্প ছাপা হওয়ার পর তার কি অভিজ্ঞতা হয়েছিল? বাধা না থাকার কারণ, তপন আগে ভাবত লেখকরা বুঝি কোনো আকাশ থেকে পড়া অলৌকিক জীব, কিন্তু তার নতুন মেসোমশাইকে অর্থাৎ যিনি একজন লেখক খুব কাছ থেকে দেখে তপন সেই ভুল ভেঙে যায়। মেসোমশাই সাধারণ মানুষের মতনই দাড়ি কামান, খাবার খান এবং ঘুমান। মেসোকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখে তপনের মনের আত্মবিশ্বাস জাগে যে সে নিজেও লেখক হতে পারে। অভিজ্ঞতা, গল্প ছাপা, এরপর দেখো অভিজ্ঞতা, এই পয়েন্টটা করে লিখবে। গল্প ছাপা হওয়ার পর তপনের অভিজ্ঞতা ছিল অত্যন্ত তিক্ত। সন্ধ্যাতারা পত্রিকায় তার গল্পটি ছাপা, সেটি মেসোমশাইয়ের সংশোধনের আড়ালে সম্পূর্ণ বদলে গিয়েছে। নিজের গল্প পড়তে গিয়ে তপন একটি লাইনে নিজে খুঁজে পায় না, উল্টে সবাই মেসোর কৃতিত্ব গুণগান করতে থাকে। এই অপমান ও দুঃখে তপন সংকল্প করে যে ভবিষ্যতে যদি কোনো লেখা ছাপতে দেওয়া হয় তবে নিজে গিয়ে দিয়ে আসবে। তো দেখো তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কি বোঝানো হয়েছে? কবিতায় যুদ্ধের যে বিভৎস রূপের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। তারপর এর অর্থ, কবিতায় কথক বা নায়কের বিদায় নেওয়ার পর এবং মেয়েটির অনন্তহীন অপেক্ষার কিছু সময় অতিবাহিত হওয়ার পরে মুহূর্তকে বোঝানো হয়েছে। যুদ্ধের বিভৎসতা, পাবল নেরুদার অসুখী একজন কবিতায় যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। এই যুদ্ধ নিষ্পাপ শিশু থেকে শুরু করে জনপদ কেউই রেহাই পায়নি, যুদ্ধে আর কি সমস্তটাই ক্ষতি হয়েছে, সবার মৃত্যু হয়েছে কম বেশি, ঠিক আছে। শান্ত ও হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ছিল, তারা মন্দিরে থেকে টুকরো টুকরো হয়ে পড়ে গেলেন। সাজানো বাগান, গোলাপি গাছ আর চিমনি আর জলতরঙ্গ সবই যুদ্ধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। যেখানে শহর ছিল সেখানে পড়ে রইল কেবল কাঠকয়লা আর দুমড়ানো লোহা। তারপরে দেখো নেক্সট, কম বেশি 150 শব্দ উত্তর দাও। পরবর্তী প্রশ্ন তার উত্তরগুলো দেখবো। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কলম কাদের কাছে অস্পৃশ্য? এই অস্পৃশ্যতা হওয়ার কারণ কি? কাদের কাছে? লেখক শ্রীপন্থের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অনুযায়ী বর্তমান প্রজন্মের কম্পিউটার নির্ভরযোগ্য লেখক বা ব্যবহারকারীদের কাছে কলম আজ প্রায় প্রাপ্ত বা অস্পৃশ্য হয়ে পড়েছে। কারণ আধুনিক বিজ্ঞানের যুগে কম্পিউটারের দাপটে কলমের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসছে। আগে যেখানে কঞ্চির কলম বা ফাউন্টেন পেন দিয়ে লেখা হতো, এখন সেখানে কিবোর্ডে টাইপিং দখল নিয়েছে, কিবোর্ডে ব্যবহার করা হয় আর কি, এই জন্য কিবোর্ডে টাইপিং দখল নিয়েছে বলা হয়েছে। এমনকি পকেটে কলম নিয়ে ঘোরার পন্থাও এখন অনেক জায়গায় বিলুপ্ত। কলমের বদলে এখন টাইপ বা অনেক সহজ ও দ্রুত হওয়ায় কলম তার আগের মর্যাদা হারিয়ে অস্পৃশ্য হয়ে উঠেছে। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এই প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। পরিচয়, শ্রীপন্থের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অনুযায়ী তাদের বলতে লিপি কুশলী বা ক্যালিওগ্রাফিস্টদের কথা বলা হয়েছে। খাতির ও সম্মানের পরিচয় দেখে নাও। মুঘল আমলের কি, তো দেখে নাও কীভাবে খাতির করা হতো। মুঘল আমল সহ প্রাচীন যুগের যখন মুদ্রণ যন্ত্র ছিল না, তখন এই লিপি কুশলীরাই তাদের হাতে লেখার বই নকল করতেন। তারপর দেখো বলা রয়েছে তাদের হাতে লেখা ছিল অত্যন্ত সুন্দর, যেন পুঁথির পাতার মুক্ত বসানো হয়েছে, ঠিক আছে। রাজা বাদশারা তাদের অত্যন্ত সম্মান করতেন এবং গুণী শিল্পী হিসাবে দরবারে স্থান পেতেন বা স্থান দিতেন তাদেরকে আর কি। তারা স্থান পেতেন বা তাদেরকে স্থান দেওয়া হতো, ঠিক আছে। শোনা যায় চার্লস ডিকসন্সের মতন বিখ্যাত লেখকরাও তাদের লেখায় গুণাগ্রহী ছিলেন। তখনকার দিনের লিপিকুশলীদের পারিশ্রমিক ও মর্যাদা ছিল সাধারণ ধরাছোঁয়ার বাইরে, অনেক টাকা নিতেন আর কি। তারপরে দেখো বলা হয়েছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। কোন উপন্যাস থেকে এই সমস্ত প্রশ্নগুলো দেওয়া রয়েছে তোমাদের একটু জানিয়ে দিলাম। 6 বলা হয়েছে দেখো, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিং এর পরিচয় দাও, কীভাবে করেন সেটা বলতে হবে তোমাকে। এই কথা শুনে শ্রোতার প্রতিক্রিয়া কী হয়েছিল, যাকে বলেছিল তার প্রতিক্রিয়াটা কেমন ছিল। বক্তা হলেন লীলাবতী খিদ্দা, অর্থাৎ ক্ষিতিশ সিংহের স্ত্রী। ডায়েটিং এর পরিচয় কীভাবে করতেন দেখে নাও। লীলাবতী ডায়েটিং বলতে বিলাসিতা বা আহার বর্জন বোঝাননি। তিনি
আসলে সংসারের অভাব এবং দোকানের কাজের চাপের ঠিক মতন খাওয়ার সময় পান না এবং অল্প আহারে তুষ্ট থাকতেন। এটাই ছিল তার ডায়েটিং। শ্রোতার প্রতিক্রিয়া। এই কথা শুনে ক্ষিতিশ সিংহের, অর্থাৎ শ্রোতা আর কি যিনি ছিলেন ক্ষিতিশ সিংহ, মনে এক প্রকারের অসহায়তা ও করুণাকর উদ্বেগ হয়েছিল। তিনি জানতেন লীলাবতী কতটা পরিশ্রম করেন এবং কিভাবে তিল তিল করে সংসার ও দর্জির দোকানটি আগলে রেখেছেন। ৬-২ প্রশ্ন। ৪ বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি সম্পর্কে কি জেনেছ? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের যে ছবি ধরা পড়েছে তা আলোচনা করো। প্রজাপতির পরিচয়। মতি নদীর কোনি উপন্যাসে প্রজাপতি হল ক্ষিতিশ সিংহের স্ত্রী লীলাবতীর একটি দর্জি বা পোশাক তৈরির দোকান। শুরুতে ছোট্ট থাকলেও ৪ বছরের কঠোর পরিশ্রমে এটি একটি সফল প্রতিষ্ঠানে পরিণত হয়। ক্ষিতিশ সিংহের পরিবারের ছবি। লীলাবতীর সংগ্রাম। প্রজাপতি আসলে ক্ষিতিশ সিংহের অভাবী সংসারকে টেনে নিয়ে যাওয়ার প্রধান চালিকা শক্তি। ক্ষিতিশ যখন সারাদিনে তার আর কনিকে নিয়ে ব্যস্ত থাকেন তখন লীলাবতী এক হাতে সেই দোকান সামলান বা এই দোকান সামলান, যেমন এখানেভাবে তোমরা ভাষাটা অ্যাড করবে। ক্ষিতিশের উদাসীনতা। ক্ষিতিশ সিংহের সংসারী মানুষ নন। ক্ষিতিশ সিংহ আর কি সংসারী মানুষ নয়, সংসারে তার মন নেই। তার ধ্যান জ্ঞান কেবল খেলা আর কী হচ্ছে না, ফলে দোকানের লাভ ক্ষতি বা আয় ব্যয় হিসেব চেয়ে তার কাছে সাঁতারুদের প্রশিক্ষণ দেওয়ার বেশি গুরুত্বপূর্ণ। মানে দোকানে যে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেগুলো হিসাব রাখার থেকে সাঁতারুদের যে কীভাবে তিনি ট্রেনিং দেবেন বা কীভাবে সাঁতারু তৈরি করবেন সেদিকেই তিনি মনোযোগ বেশি দিতেন আর কি। সাফল্য ও ত্যাগ। প্রজাপতির সাফল্যের পেছনে রয়েছে লীলাবতীর ত্যাগ। তিনি নিজের খাওয়া দাওয়া অর্থাৎ ডায়েটিং তোয়াক্কা না করে দিনরাত পরিশ্রম করেন যাতে সংসারটি টিকে থাকে। এই দোকানটি ক্ষিতিশের খেলাধুলার নেশা চালিয়ে যাওয়ার অর্থনৈতিক ভিত্তি তৈরি করে দেয়। চলিত পদে অনুবাদ করো। সবশেষে দেওয়া রয়েছে, অর্থাৎ ইউটিউবে ইংলিশ টু বাংলা। মূল ইংরেজিটা দেখে নাও। ওয়ান ডে এ ফক্স ওয়াজ গোয়িং বিসাইড দ্য ভেইন ইয়ার্ড। হি স দ্য রাইপ গ্রাসেস হ্যাঙ্গিং ফ্রম এ ভেইন। হি জাম্পড বাট ডিড নট রিচ ইট বিকজ দে ওয়ার বিয়ন্ড হিজ রিচ। দেখে নাও। একদিন একটি শেয়াল একটি আঙ্গুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। সে একটি আঙ্গুর গাছ থেকে পাকা আঙ্গুর ঝুলতে দেখল। সে লাফালো কিন্তু সেগুলি নাগাল পেল না, কারণ সেগুলি ছিল তার নাগালের বাইরে। এটাই ছিল। এরপরের দিন ক্লাসে আমরা মডেল সেট 14 নিয়ে আলোচনা করব। এরকমইভাবে সমস্ত মডেল সেট প্লাস পর্ষদ প্রশ্নপত্র কমপ্লিট করা রয়েছে। তোমরা যারা এই পিডিএফটা কিনতে চাও অবশ্যই কম দামে কিনতে পারো। আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই কিনতে পারো। অনেকেই আমাদের কাছ থেকে পিডিএফ কিনে পড়ছে। যেখানে যেখানে ভুল ছিল আমরা ভিডিও যারা দেখছো তোমাদেরকে বলে দিলাম, আর যারা যারা হোয়াটসঅ্যাপে নিচ্ছে তাদেরকেও আমরা এভাবেই অবগত করে দিচ্ছি এবং সেটা বলে দিচ্ছি এবং সঠিকটা জানিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো যারা নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করতে পারো। পরীক্ষা চলে এসেছে, কম দামে আমরা দিচ্ছি। এখন আমাদের অফার চলছে।